প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন ডিজিটাল বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়তে উদ্যোক্তাদের ভূমিকা। প্রিয় দর্শক, আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ এই যে ধারণা তার ব্যাপকতা অনেক, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো একসাথে কাজ করে সরকারকে এগিয়ে যেতে হচ্ছে। আমাদের সাথে এই অনুষ্ঠানে আছেন জনাব মুনির হাসান, পরামর্শক, বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়, আপনাকে স্বাগত। আমাদের সাথে আছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, চেয়ারম্যান ভেঞ্চার ইনভেস্টমেন্ট পার্টনার্স বাংলাদেশ লিমিটেড এবং ম্যানেজিং পার্টনার সিফ ভেঞ্চার ম্যানেজমেন্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন একজন ইয়াং, এনার্জেটিক, ডাইনামিক লিডার অব দিস সোসাইটি, ইজাজ আহমেদ, উনি হচ্ছেন ফাউন্ডার এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অনুষ্ঠানের একেবারে শুরুতে জনাব মুনির হাসানকে বলবো যে আপনি তো এই বিষয়গুলি নিয়ে কাজ করছেন এবং পরামর্শ দিচ্ছেন এবং সরকারি বিভিন্ন পর্যায়ে কাজগুলি হচ্ছে, যেটি আমি বললাম যে আইটি ইন্ডাস্ট্রি এবং আউটসোর্সিং হাব তৈরি করার ক্ষেত্রে যে আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তারা যারা আছে আইসিটি বা আইটি ইন্ডাস্ট্রিতে, তাদের তো ডেফিনেটলি আমাদের আরো এন্টারপ্রেনিয়রশিপ অ্যাক্টিভিটির প্রয়োজন হবে, আরো ফাইন্যান্সের প্রয়োজন হবে। সেক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছি আমরা? দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে উদ্যোক্তারা যখন শুরু করবে, কাজটা যখন শুরু করবে, সেখানে কিন্তু মুখ্য হচ্ছে আইডিয়াটা। নতুন একটা আইডিয়া লাগবে, নতুন একটা ধারণা লাগবে এবং সেটা প্রয়োগ করতে হবে। যখনই সেটা প্রয়োগ করতে হবে তখন তার কিন্তু ক্যাপিটালের ব্যাপারটা আসবে। এবং এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে আউটসোর্সিং এর ফলে কিন্তু একটা নতুন সম্ভাবনা আমরা পেয়েছি। আমরা যদি পরিবার প্রতি একজনের চাকরি দিতে চাই, তাহলে আমাদের 3 কোটি চাকরি ম্যানেজ করতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল আমাদের দেশে। সরকারি পর্যায়ে তো সম্ভবই না। কিন্তু আমার মনে হয় এরকম কিছু মিনও করেননি প্রাইম মিনিস্টার, তাই না? কিন্তু আমরা আসলে যদি এটা চিন্তা করি যে এখন কিন্তু আইসিটির কারণে বিশ্বটা কিন্তু আমার বাজার, বিশ্বটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি এবং বিশ্বের যে চাহিদা সেটা যদি যোগান দিতে পারি, এবং সেটা খুব সম্ভব। আমি ছোট দুটো উদাহরণ দিতে চাই আলোচনার শুরুতে। আমাদের ছোট্ট একটি দল আছে যারা খুলনাতে কাজ করে, আলফা ডিজিটাল নামে। তারা আউটসোর্সিং এই বছর তারা এই বেসিসের আউটসোর্সিং পুরস্কারও পেয়েছে। তারা কয়েক বছর ধরে কাজ করছে এবং খুবই ভালো কাজ করছে। একটি দল আছে যশোরে, ওরাও কিন্তু খুব ভালো কাজ করছে। এবং আমাদের ছেলেমেয়েরা কিন্তু এই মুহূর্তে আমার জানা মতে বাংলাদেশের প্রায় 18,000 ছেলে মেয়ে বিভিন্ন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং সাইটগুলোতে রেজিস্ট্রেশন করা আছে, যাদের মধ্যে 3,500 কিন্তু কম বেশি কাজ করছে। তো সম্ভাবনার জায়গাটা কিন্তু আমরা এখন দেখেছি। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের তরুণদেরকে আমরা কিভাবে আরো বেশি যুক্ত করতে পারি। স্কিল বলতে কয়েকটা ছোট স্কিল দরকার। একটা হচ্ছে কম্পিউটার তো তার লাগবেই, দ্বিতীয়ত হচ্ছে তার একটু ইংরেজিটা ভালো জানতে হবে। কমিউনিকেশন, ইংরেজি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ না, ইংরেজি অ্যাজ এ কমিউনিকেশন টুল, এটা খুব দরকার। দ্বিতীয় হচ্ছে একটু বিদেশিদের সঙ্গে যে কথাবার্তা বলার যে বিহেভিয়ার প্যাটার্ন, এগুলা একটু জানতে হবে। এবং একদিক দিয়ে আমরা যেটা চেষ্টা করছি মন্ত্রণালয় থেকে, সেটি হচ্ছে এই বিষয়গুলোকে একটু প্রচার করা, প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই জিনিসগুলো কিন্তু আমরা শুরু করেছি। আর এরপরে ওরা যখন কাজগুলো শুরু করবে তখন ওদেরকে নানাভাবে হেল্প করার জন্য আমাদের তখন ক্যাপিটাল দরকার, ভেঞ্চার ক্যাপিটাল, ইনস্টিটিউশনাল, অ্যাঞ্জেল ক্যাপিটাল, সব ধরনের ক্যাপিটাল তখন লাগবে। আচ্ছা, আমি বিষয়টি নিয়ে যেহেতু আপনি উঠালেন না, আমি এই বিষয়টি সূত্র ধরেই জনাব জিয়াউদ্দিন আহমেদ আপনাকে যে জিজ্ঞেস করতে চাই যে জনাব মুনির হাসান যেটি বললেন যে এখানে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদেরকে তাদের নতুন আইডিয়াস নিয়ে তারা আসবে এবং তারা রিস্ক নিবে বা ইনিশিয়েটিভ নিবে এবং তার ফলশ্রুতিতে এই কাজগুলি হবে এবং বিশ্ববাজারে অনেক চাহিদা আছে। এবং সেভাবে কিন্তু আমি আত্মকর্মসংস্থানের যে ব্যবস্থা করছি, একই সাথে আমি আরো এমপ্লয়মেন্ট জেনারেট করছি। গভর্নমেন্টের এখানে যে কাজটি হবে, বিশেষ করে প্রাইম মিনিস্টার যেটি বলেছেন প্রত্যেক ঘরে চাকরি, যে বিষয়টি, তো এই ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যাতে করে আরো বেশি উদ্যোক্তা শ্রেণী তৈরি হয় এবং আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে। সেক্ষেত্রে আপনারা যারা আছেন, যারা ফাইন্যান্স করার ক্ষেত্রে, আমরা জানি এটা একটা বড় চ্যালেঞ্জ ইনভেস্টমেন্ট জোগাড় করা। সেক্ষেত্রে কি ধরনের উদ্যোগ আপনারা নিচ্ছেন বা কন্ট্রিবিউট করতে পারবেন? আমরা আমাদের অর্গানাইজেশন থেকে আমাদের দুটা ফান্ড আছে, যেটা বলছিলাম। এটা একটা হলো ভেঞ্চার ইনভেস্টমেন্টের ডাইরেক্ট ফান্ডিং, ওটা হলো একদম এসএমই সেগমেন্টের জন্য। আর একটা আছে সিফ ভেঞ্চার্স এর, ওটা মেইনলি ফর এম সেগমেন্ট, এন্ড দ্যাটস এ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বেসিক্যালি একটা এই আইসিটি সেক্টরে the idea is very important. Absolutely. And how ওই আইডিয়াটা হাউ এফেক্টিভ, মানে গ্রোথ পটেনশিয়াল কি, এবং যে উদ্যোক্তার আইডিয়াটা, উদ্যোক্তারও একটা মানে ক্যাপাসিটি, দের ভিশন এন্ড দের এনার্জি অফ ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওই দুটাই মেইন, দ্য পারসন
অ্যান্ড দ্য আইডিয়া। এটা হলে বাংলাদেশে ট্রেডিশনালি তো সবাই ব্যাংকের লোন নেয়, এবং ব্যাংকের লোনের প্রবলেমটা বেসিক্যালি ব্যাংকারদের দোষ না, এটা হলো ব্যাংকার যেভাবে ইউজ টু ট্রেডিশনাল লেন্ডিং এ ওদের ভ্যালুয়েশন করতে গিয়ে আইসিটি project evaluation difficult হয়, because how do you value an idea? It's very difficult. Right. Number two, যদিও এখনকার বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী অনেক collateral, অনেক amount collateral ফ্রি করেছে, তো collateral traditional banking এ collateral লাগে, and you cannot blame the bank for requiring collateral because they are using depositors' money loan করছে। ফলে there is an element of responsibility, fiduciary responsibility for the bank. So banking rule অনুযায়ী collateral রাখতে হয়, আর এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের তো collateral নাই, সাধারণত থাকে না। আর স্পেশালি আইসিটি সেক্টরে আইডিয়াটি যখন ওদের মেইন অ্যাসেট, দ্য ক্যাপিটাল, মূলধন, তখন তো ইটস ভেরি ডিফিকাল্ট ফর এ ট্রেডিশনাল ব্যাংক টু ইনভেস্ট। তো এর জন্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ভেঞ্চার ক্যাপিটাল, আপনি যেটা বললেন ভেঞ্চার ক্যাপিটাল অফ ডিফারেন্ট ভ্যারাইটিস প্রোডাক্টটা, তা আমরা বাংলাদেশে ওই উদ্যোগটা নিয়ে আমরাও নেমেছি টু হেল্প দিস ইয়াং অ্যাগ্রেসিভ এন্টারপ্রেনার্স উইথ ভিশন অ্যান্ড এবিলিটি টু গ্রো। আমাদের যে অরিজিনাল ফান্ডটা ভেঞ্চার এস সেগমেন্টের জন্য, ওটা আমরা প্রায় এখন 3 বছর কমপ্লিট করেছি। হ্যাঁ, বাট দ্যাট ইজ নট অনলি ফর আইসিটি, দ্যাটস ফর জেনারিক। আরো কিছু প্রশ্ন আছে আমার, আমি যাবো ওগুলোতে, যে ডিফারেন্সটা কি সাধারণ লেন্ডিং এন্ড ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা তাদের। তার আগে আমি ইজাজ আহমেদের কাছে আসতে চাই। আলোচনা তো শুনলাম আমরা, ওনারা বললেন যে এখন এন্টারপ্রেনারশিপ যে বিষয়টি আমরা বলছি, ফান্ড থাকলো, আইডিয়াস থাকলো, কিন্তু একই সাথে উদ্যোগ নেওয়ার যে বিষয়টি, লিডারশিপ নিয়ে আপনি কাজ করেন, মানে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইট? প্রথমত আমার মনে হয় আইসিটি ইন্ডাস্ট্রি যেটা আমরা আইডেন্টিফাই করেছি ফর ইকোনমিক গ্রোথ, দ্যাট মেক্স লট অফ সেন্স। কারণ আপনার টেকনোলজিক্যাল প্রোগ্রেস ছাড়া একটা দেশ সামনে যেতে পারবে না, এবং রিটার্নস অনেক হায়ার এই ইন্ডাস্ট্রিতে। এন্টারপ্রেনারশিপের ব্যাপারে আমার মনে হয় একটা হচ্ছে সাপ্লাই সাইড, একটা হচ্ছে ডিমান্ড সাইড। উনি জিয়া ভাই যেটা বললো, ওনারা মোর অন দ্য সাপ্লাই সাইড, প্রোভাইডিং ফাইন্যান্স, কিন্তু অন দ্য ডিমান্ড সাইড ইজ দ্য এন্টারপ্রেনার, যে নাকি বলবে যে আমার ফান্ড দরকার, আমার আইডিয়া আছে, আমি এই ইনিশিয়েটিভ নিতে চাই। বাংলাদেশে মোর দেন 70% হচ্ছে এখন আন্ডার দ্য এজ অফ 40, সো দে আর ইয়াং পিপল। এবং বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার আমাদের সংগঠন কাজ করে ইউথদেরকে নিয়ে, আমরা ওদেরকে লিডারশিপ ট্রেনিং প্রোভাইড করি। আমাদের ডিরেক্ট ফোকাসটা এন্টারপ্রেনারশিপ না হলেও ইটস পাবলিক সার্ভিস, কারণ আমরা চাচ্ছি ইয়াং জেনারেশনকে পাবলিক সার্ভিসে এঙ্গেজ করার জন্য। আমাদের যেটা রিয়েলাইজেশন, এবং আপনি নিজেও একজন ইউনিভার্সিটির আছেন, আপনিও জানেন যে আমাদের প্রতি বছর এত ছেলেমেয়েরা বিবিএ এমবিএ করে বের হচ্ছে, কিন্তু কত পার্সেন্ট এখান থেকে এন্টারপ্রেনার হচ্ছে? এবং একটা প্রবলেম যেটা আমরা আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে আমাদের দেশে ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি অ্যাডমিশনস প্রসেসটা খুব কম্পিটিটিভ। সো ইয়াং পিপল তারা তাদের এসএসসি ও লেভেলস দাখিল পাস করে, সো দে হ্যাভ দিস সাকসেসফুল এক্সপেরিয়েন্সেস। তো তারা সফল হচ্ছে 16 বছরে, সফল হচ্ছে 18 বছরে, 22 বছরে যখন একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পাস করছে, তখন কিন্তু তার উপর প্রেশারটা সাকসেসফুল হওয়ার জন্য খুব বেশি। তো তার জন্য তারা তাদের কমফোর্ট জোন থেকে বের হয় না। তখন আমার একটা নিজের ঝুঁকি নিয়ে আমি জিয়া ভাইয়ের থেকে 10 লাখ টাকা নিয়ে বিজনেস করে যদি ফেল করি, দেন আই লুজ মাই ফেস ইন ফ্রন্ট অফ মাই ফ্যামিলি। সো তখন ইনসেনটিভটা খুব কম থাকে। সো আমাদের যেটা অবজারভেশন বাংলাদেশে কাজ করে, সেটা হচ্ছে এই কালচার অফ এন্টারপ্রেনারশিপটাকে ভালোভাবে কালটিভেট করা হচ্ছে না। এবং এখানে আমার মনে হয় সরকারের একটা ভূমিকা আছে। আপনি যেটা মনির ভাই যেটা বললো, ইংলিশের কথা বললো, কম্পিউটারের কথা বললো, এখানে আমাদের একটা পারহ্যাপস মিনিস্ট্রি অফ ইউথের একটা খুব স্ট্রং ভূমিকা আছে, যে স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনাল ট্রেনিং, এবং ইয়াং পিপলদেরকে আমাদের অনেকগুলা সেক্টর থেকে স্কিল দিয়ে ইকুইপ করতে হবে, কারণ তারা যেন সাহস নিয়ে ইনিশিয়েটিভটা নেয়। কারণ ডিমান্ড যদি না থাকে, আপনি যতই সাপ্লাই দেন ফান্ডের, কোনো কাজ হবে না। সো ডিমান্ডটাকে তৈরি করতে হবে। একটা ছোট জিনিস আমি এজাজের কথা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কালচারটা কিন্তু এন্টারপ্রেনারশিপের পক্ষে না। এবং অনেক ইন্টারভেনশন দরকার, এই জন্য যে আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনছি যে আমাদের ফার্স্ট সেকেন্ড হইতে হবে, আমরা কখনো ফেল করতে পারবো না, ভুল করতে পারবো না। যেখানে আপনি দেখেন বিশেষ করে যে
আমাদের ইয়াতে আমরা যদি আমেরিকার কথাই ভাবি, সিলিকন ভ্যালির কথাই ভাবি, ওখানে কিন্তু বলাই হয় যে অন্তত 2 থেকে 2,500 অ্যাটেম্পটের পরে একটা সাকসেসফুল। আমাদের এখানে তো আমরা কাউকে ফেলই করতে দিচ্ছি না। আমি একটা টার্ম এখন ব্যবহার করি, সেটা হচ্ছে সাকসেসফুলি ফেলিওর। মানে ওকে সাফল্যের সঙ্গে ফেল করতে দিতে হবে, নাইলে সে আগাবে কিভাবে? লেসন লার্ন তো তার হবে না, সে আগাইতেও পারবে না। এখন আমরা তাকে কিন্তু একটা সেট লাইফের মধ্যে, আপনি যেটা বললেন যে যেহেতু তার সাকসেস রেট এত ভালো এবং আরো ইন্টারেস্টিং, এখন সামনের যে জেনারেশন হবে তারা 12 বছর স্কুলিং এর মধ্যে 4-4টা সার্টিফিকেট পেয়ে যাবে। ওরা আপনি কিভাবে এন্টারপ্রেনারশিপ রিস্কের মধ্যে পাঠাবেন? আমি বিষয়টি একটু এড করব এই কারণে যে আপনি যেটা বলেন এটা সত্য ফর মোস্ট অফ দ্য ওল্ডার জেনারেশন বাংলাদেশে। হ্যাঁ, ইস্ট পাকিস্তানের বাঙালি, তারপর আর্লিয়ার বাংলাদেশি, তখন আমরা বলতে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার্স। এখন কিন্তু সেকেন্ড জেনারেশন আসছে, বিদেশে গেছে অনেকে বা ওদের ছেলেরা পড়াশোনা করে দে আর লুকিং অ্যাট বিজনেসেস এন্ড অল্টারনেটিভ। আগে কিন্তু দি ওল্ড কলোনিয়াল মেন্টালিটি থাকার জন্য আমরা কিন্তু উই আর সিএসপি হওয়া ইজ নট সামথিং, ইভেন ইঞ্জিনিয়ার হওয়াটা ওয়াজ looked down, and doctors, engineers are, because I remember when আমি যখন ইকোনমিক্সে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, my father was disappointed that আমি কেন ইকোনমিক্সে যাচ্ছি, because আমি HSC, SSC সবই সায়েন্সে পাস করা, had very good results from career college. So that's the mentality that আমরা continue করেছি, but by now I think you see a lot of Now, I agree with you যে it's getting a bit better, but at the same time তারপরেও কোথায় জানি কারণ আমি জোর লাগবে, কারণ আমি আমার যে অভিজ্ঞতা থেকে বলি, এন্টারপ্রেনারশিপ এর সাবজেক্টটা আমি ক্লাসে পড়াই, তো এখানে অনেক স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি যে কতজন তোমরা এই পাশ করে চাকরি পেতে চাও আর কতজন ইনভেস্ট করে এন্টারপ্রেনার হতে চাও, এখনো কিন্তু সেটা সংখ্যা অনেক কম। আমি একই সাথে আমাদের যে অভিজ্ঞতা, বিশেষ করে আমেরিকাতে যারা আমাদের এক্সপোজার আছে দেখেছি, ওদের ইকোনমি কিন্তু দাঁড়িয়ে আছে দুটো বিষয়ের উপরে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। একটা হচ্ছে ওদের এডুকেশন সিস্টেম, যেটা সো ক্লোজ টু রিয়ালিটি, যেটা একটা কাগজ সর্বশোনা। একই সাথে এন্টারপ্রেনারশিপ, মানে সবার কিন্তু মাইন্ডসেটটা ওরকম না যে একটা কাজ পেতে হবে, সকালে যাব বিকেলে আসবো, বেতনটা আমার অ্যাকাউন্টে জমা হবে। এভরিওয়ান, মোস্ট অফ দ্য পিপল ওয়ান্টস টু টেক রিস্ক। তো এই জায়গাতে ওদের যে ইনিশিয়েটিভ গুলি, একটি হচ্ছে ক্লাসরুমে আপনি এন্টারপ্রেনারশিপ শেখাচ্ছেন, এন্টারপ্রেনার ক্রিয়েট করতে পারছেন না, কিন্তু এখানে যে এন্টারপ্রেনার সম্ভবত শিখায় তৈরি করা যায় না, ভেরি সামহাউ নিজের মধ্যে থেকে একটা আর্টস তৈরি না হওয়া পর্যন্ত। কিন্তু সেখানে একটি ব্যাপার কিন্তু লক্ষ্য করছি আজকে ইজাজ যে বিষয়গুলি বললো, সেখানে আপনাদের ওপিনিয়নটা আমি নিব যে ক্লাসে একজন এন্টারপ্রেনারকে আরো কিভাবে ভালো পারফর্ম করতে হয় তার টেকনিক শিখিয়ে দিচ্ছি, কিন্তু ইজাজ যেটা করছে ওরা লিডার তৈরি করছে, মানে কারোর মধ্যে সুপ্ত কোনো এন্টারপ্রেনার প্রতিভা যদি থাকে সেটাকে আবার এটা কি মনে হয় প্রকাশ করার একটা সুযোগ, এটা খুব দরকার। এটা এই জন্য দরকার যে সেজন্য আমরা সবসময় আমাদের, আপনি দেখবেন যে আমাদের ফ্যামিলিতে যে ছেলেটা ভালো তাকে আমরা সবসময় প্রশংসা করি, যে কিন্তু রিস্ক টিক্স নিয়ে একটু ভাঙে টাঙে তাকে সবসময় এই জায়গাটার মধ্যে একটা সাংস্কৃতিক আমাদের পরিবর্তন লাগে। এটা একটু মানে পরিবার প্রতিও বলতে হবে, সব ফ্যামিলিতেই কিন্তু আসলে একটা সেট লাইফ এটা না, সবাই সিকিউরিটি চায়। সিকিউরিটি, বড় সিকিউরিটি হচ্ছে রিস্ক নিতে পারাটার মধ্যেই। পৃথিবীতে যারা সবচেয়ে বড় লোক হচ্ছে ওরা সবাই সিকিউরিটি ব্রেক করে বড় লোক হয়েছে। এখানে যে ভাইরা কিছু কাজ করতে পারে, সেটা হচ্ছে কিছু এক্সাম্পল যদি আমরা তৈরি করে ফেলতে পারতাম, যে ব্রাইট এক্সাম্পল, যে দেখো তোমার মতোই ও ছিল। এবং এখানে আমি আমার এক বন্ধুর গল্প করতে চাই, নাম বলতে চাই না আর কি। তো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের টাকা টুকা হইলে আমরা গিয়ে চাইনিজ খেতাম, আর ও করতো কি 100 টাকা জমলে, তখন আমি তো ছাত্র ছিলাম 86 থেকে 91, ওই সময় 100 টাকা হইলে একটা টেলিফোনের জন্য অ্যাপ্লাই করা যেত। সো সে কিছুদিন পরপর সে কিন্তু টেলিফোনের জন্য অ্যাপ্লাই করতো, খালার বাসার ঠিকানা দিয়ে বিভিন্ন দিকে। আমরা ওরা নিয়ে খুব হাসাহাসি করতাম। সো এন্ড অফ দি ডে আমরা যখন পাশ করে বের হলাম, আমরা যখন চাকরি খুঁজতেছি, তখন তার হাতে অনেকগুলো ম্যাচিউর ডিমান্ড নোট ছিল। সো এই কয়েকটা ডিমান্ড নোট সে বিক্রি করছে, তখন টেলিফোন অনেক দামে বিক্রি হতো। সে মতিঝিল বিভিন্ন এলাকার অনেকগুলো ডিমান্ড নোট সে বিক্রি করছে, ওই টাকা দিয়ে তার ইনিশিয়াল ক্যাপিটাল নিয়ে নাও হি ইজ এ চেয়ারম্যান অফ এ গ্রুপ। এরকম কিছু এক্সাম্পল, তবে একটা জিনিস বলি, আমার যেটা মনে হয় যে এই বিষয়গুলোকে, যে এন্টারপ্রেনারশিপ এন্ড এন্টারপ্রেনারিয়াল যে অ্যাটিটিউড, ইনিশিয়েটিভ, এগুলোকে সামাজিকভাবে আমাদের অ্যাপ্রিশিয়েট করতে শিখতে হবে। আমাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে। আমার বোনের জন্য যখন পাত্র আসে, তখন আমি ব্যবসায়ী দেখলে একটু জানি কেমন কেমন জানি আমার মনে হয়, এই জায়গাটাও কিন্তু ব্রেক করতে হবে। এখন অনেকখানি ভাঙছে, এখন কিন্তু সেকেন্ড এই জেনারেশনে অনেকখানি, কিন্তু আরো একটু আগাইতে হবে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে যদি ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হয়, যেটা আমাদের সবার আশা আকাঙ্ক্ষা, না গভর্নমেন্ট ক্ষমতায় এসে করবে তাদের অনেক প্ল্যান নিয়ে,
নিয়ে, এটা কিভাবে হবে যদি ইনভেস্টমেন্টটা প্রপারলি না হয়? গভর্নমেন্টের কাজ তো সেই ইনভেস্টমেন্টটাকে আরো এনহ্যান্স করা, ফ্যাসিলিটেট করা, রাইট? এখন ডিজিটাল বাংলাদেশ নিয়ে যে আমরা কথা বলছিলাম, সেখানে আপনার কি মনে হয় যে কতটুকু আমরা, বা প্রাইম মিনিস্টারের যে কমিটমেন্ট যেটি আছে প্রত্যেক ঘরে চাকরির যে বিষয়, তো আমাদের কালচার তো নিজেই এটার একটা জন্য একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে মনে হচ্ছে অ্যাপারেন্টলি আমাদের আলোচনা থেকে যেটা, আরো যে কিছু বিষয় আছে এখানে আমাদের কিভাবে এগুলো উচিত? একটা হলো যে এজাজরা যে কাজটা করতেছে এটাকে আরো অনেক বেশি ছড়াই দিতে হবে, আমাদের দ্রুত কিছু এক্সাম্পল তৈরি করে ফেলতে হবে। এবং আমার ধারণা এবছর বেসিস থেকে যখন ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড দেওয়া হলো তখন কিন্তু আমরা অনেকগুলো গ্লোরিয়াস এক্সাম্পল পেলাম। দ্যাট ওয়াজ ভেরি গুড ইয়ার, আই ওয়াজ ইমপ্রেসড। নিজেই যে বেসিক এটা হলো ব্র্যাক ব্যাংকের সাপোর্ট দিয়ে, এবং আমি তো জাজেস প্যানেলে ছিলাম, আমি ওদেরকে ওই যে পাবলিকের সঙ্গে পরিচয় করে দেওয়ার কাজটাও আমি করেছি টেলিভিশনে। তো ওখানে আমি একজনকে দেখলাম, ওর নাম হচ্ছে জাহিদ, আব্দুল্লাহ জাহিদ, সে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। ক্লাস 9-এ যখন ওর বাবা মারা যায় তখন ও দেখলো যে ও পিএইচপি ছাড়া কিছুই জানে না, সো হি স্টার্ট আউটসোর্সিং এন্ড নাও হি ইজ আর্নিং $1,000 পার মান্থ। সিম্পলি এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই এক্সাম্পল গুলো সামনে আনতে পারলে তখন চিন্তা করবে ছেলেমেয়েরা যে না, আসলে একটা সেট লাইফের বাইরেও কিন্তু একটা সেট লাইফ আছে, যে আমাদের জানা সেট লাইফের বাইরেও একটা সেট লাইফ আছে, ওখানে এক্সপোজারটা দরকার, এই এক্সপোজারটা দরকার, আর ওই যে লিডারশিপটা দরকার। এবং সে যদি জানে যে আমি যখন চেষ্টা করব তখন জিয়া ভাই আমার সঙ্গে থাকবে, তখন কিন্তু তার মরাল বুস্টটা বেশি হবে। অ্যাবসলিউটলি। এখন সেই ক্ষেত্রে আপনাদের তো একটা বড় দায়িত্বের জায়গা আছে। এখন ওই যে ডিফারেন্সটা যদি একটু পরিষ্কার করে একটু বলেন আমাদের দর্শকদের জন্য, যে সাধারণ লোন আর আপনাদের আইটি সেক্টর মেইন ইস্যুটা হলো ভ্যালুয়েশন, যেটা ব্যাংক করতে পারে না, আর কোলাটারাল লাগে না। যেহেতু আমরা কোলাটারাল নাই, our whole idea, আমাদের স্ট্র্যাটেজি ইজ টু how do you value the project, the investment এর একটা আইডিয়াটা, আর যেটা ভ্যালুয়েশন করা যায়, potential, growth potential, market potential, and of course the strength of the entrepreneur himself. In IT sector the entrepreneurটা if একজনই যদি হয়, then he or she must be technologically knowledgeable of the world. আর যদি দুইজন হয়, যেমন এসএসসি থেকে দুই ফ্রেন্ড, one is an engineer who's the technological self, another is a finance MBA from finance, and so he knows the business side, marketing, etc. That type of combination হলে একটা organization very strong হয়, and the product can be marketed in easily, a thing like that, and knowledge, আমরা বলি ডোমেইন নলেজটা থাকে আর কি। আর না হলে ওই অন্য একজনকে হায়ার করে আইটি করাটা এখনকার বাংলাদেশে ইজ ডিফিকাল্ট, বিকজ হোয়াট হ্যাপেন, একজন লোক চলে যাবে, ইফ ইজ নট অ্যান এন্টারপ্রেনিউর তাহলে থাকে, আর আমি যদি হয় আমি কি পারসন হলে দে উইল লিভ, এটা হচ্ছে জাম্প করে একটা কোম্পানি আরেকটা। এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই, যে আবার সেই ডিজিটাল বাংলাদেশ আইডিয়া থেকে, যেটা আমি বললাম যে ই গভর্নেন্স এন্ড ইনফ্রাস্ট্রাকচার, দ্য গভর্নমেন্ট ডিরেক্টলি ইন্টারভিন করে এটা নিয়ে কাজ করছে। আইটি আউটসোর্সিং এন্ড ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি, এটার ক্ষেত্রে আমাদের এন্টারপ্রেনিউর দরকার হচ্ছে। এন্টারপ্রেনিউরদের ডিমান্ড এন্ডে তারা আছে, যেটা বললো, আপনারা তো সাপ্লাই এন্ডে ফাইন্যান্স করছেন। আইটি এডুকেশন আর একটা যে কম্পোনেন্ট, এখন আইটি এডুকেশনে যে ব্রড বেস কম্পিউটার লিটারেসি ছাড়াও রেগুলার এডুকেশনের মধ্যে যেভাবে কম্পিউটার এডুকেশন ঢুকানো হয়েছে, আপনার কি মনে হয় এটা মানে ডিমান্ড এন্ডে এখানে আরো ডিমান্ডটা বাড়ুক, এটা আমরা তো চাই, নাহলে তো হবে না, ইনভেস্টমেন্ট বেশি হবে না। এটা কেমন কতটা কন্ট্রিবিউট করতে পারে আপনার মনে হয়? আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে, আপনার যদি একটা নতুন ইনিশিয়েটিভ নিতে হয়, আপনার একটা সাহস প্রয়োজন, এবং আমার মনে হয় সাহসটা অনেকখানি হচ্ছে আপনার একটা যোগ্যতার ফাংশন। আপনার কম্পিটেন্ট হলে আপনি হয়তো সাহস নেওয়াটার প্রবাবিলিটি ইজ হায়ার, এবং ওটাও আসবে আপনার নলেজ থেকে। তো আমরা যদি নলেজ দিয়ে ইকুইপ করে দিতে পারি ইয়াং জেনারেশনকে অন আইটি, এইসব ফিল্ডে, তাহলে আমার মনে হয় অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট তো আসতে পারে। জিয়া ভাই আরেকটা কথা যেটা বেশ কয়েকবার বললেন, সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো ওটা নিয়েও একটা পলিসি লেভেলে চিন্তা করার, আমি এই বিষয়ে এক্সপার্ট না, বাট আমার মনে হয় যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা ইভেন দ্য ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ, ওনারা কিভাবে করে এই জায়গাটায় সামনে আসতে পারেন, তাহলে ওখানে হয়তো কিছু নতুন অপরচুনিটি। এবং একটা বিষয় একটু আমি বলি, যেহেতু ওনারা 3 বছর ধরে এখন ফান্ডিং করছেন, আমরা কিন্তু সরকারি থেকে একটা ইএফ ফান্ড তৈরি করেছিলাম আর কি, সেটাতে কিন্তু আমরা খুব বেশি সফল হই নাই, কিন্তু আপনার 3 বছরের মূল্যায়ন কিছুটা ওই যে ভ্যালুয়েশন নিয়ে, বিকজ ব্যাংকারের কাছে, বিকজ ইএফ ম্যানেজ প্রথমে বাংলাদেশ ব্যাংক, সো হু আর নট প্রফেশনালস ইন ভেঞ্চার ফান্ড ম্যানেজমেন্ট, এখন তো আমরা আইসিবি দিয়েছেন। আইসিবি তো যারা, ওরাও যারা করছে ইউজ টু লিজিং এন্ড আদার থিংস, তো ব্যাংকিং মেন্টালিটি আর কি। ভ্যালুইং দ্য আইটি সেক্টর
ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এটা শুধু মানে আমি আইসিবি কে দোষ দেব না, ব্যাংকিং সেক্টরে জানা ফ্যাক্টরগুলো এখানে ডিফারেন্স মেক করছে। একটা আইডিয়াটাকে বোঝা, আইডিয়াটা হাউ ডু ইউ দ্য পোটেনশিয়াল গ্রোথ অফ দ্যাট আইডিয়া। এই যে এই যখন নাকি গুগল নিয়ে জাস্ট আই এম শিওর দ্য স্টোরি ইজ দ্যাট ইউনিভার্সিটি প্রফেসর থট দ্যাট দিস ইজ নট গোইং টু ওয়ার্ক and she suggested you do a different project, and those students left the university and the two friends went together and now Google said je isko thai gaye chale geche. So idea বোঝাটা is very difficult, not everybody can. তো এখন এটা ইভালুয়েট করার কোনো স্ট্রাকচারড কোনো ইভালুয়েশন ফর্মুলা আছে? আছে, হ্যাঁ, এটা আছে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে their valuation of IT in intellectual property valuation methodology আছে, এগুলো আছে। We are reviewing some of them and then of course fine tuning it in the context of Bangladesh. অ্যাঞ্জেল ক্যাপিটাল গুলা কিভাবে যোগ করতে পারি, কারণ আমরা এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমরা দেখতেছি অলস মানি কিন্তু অনেক লোকের কাছে আছে, শেয়ার মার্কেটের দিকে তাকাইলে সেটা বোঝা যায়। সো ওনাদেরকে আমরা কিভাবে এখানে পাইপলাইন করতে পারি, এবং সেক্ষেত্রে হ্যাঁ, যে ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হিসাবে আপনাদের যেরকম একটা দায়িত্ব আছে ভেঞ্চার ক্যাপিটাল দিক থেকেও, বা আমরা যারা ইয়দের নিয়ে কাজ করি আমাদেরও হয়তো ওই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা দরকার। ম্যাচ মেকিং এর ব্যাপারটা আমাদের দেশে ফান্ডিং এর বেলা একটা ছোট, আমি জানি না এটা জিয়া ভাই ভালো বলতে পারবেন, আমি যে কয়টা ছোট ম্যাচ মেকিং এর চেষ্টা করেছি সেখানে আমি দেখেছি আমাদের তরুণ উদ্যোক্তারা অনেক সময় তারা মনে করে যে আসলে যিনি ইনভেস্ট করবেন উনি মনে হয় আমার মালিক হয়ে যাবেন। ওইরকম একটা ব্যারিয়ার, এটা জিয়া ভাই আপনারা কি রকম ফেস করেন? না, কিছু কিছু আমাদের ওই এক্সপ্লেনেশন করতে হয়, বোঝাতে হয় যে আমরা যে যাই আমরা মানে চিরস্থায়ী পার্টনার না। আমরা মানে একটা কোম্পানিকে 5 বছরের মধ্যে একটা গ্রো করে and then we will leave and then the entrepreneur should grow up and take it forward, that we are actually helping the entrepreneur to grow. Our finance is helping them. We're not there যেটা বলেন to be a permanent partner. এই ব্যক্তিরা কাজ করে। In that case আমার যে প্রশ্নটি, যে ব্যাংক যখন লোন দিচ্ছে তার একটা ফিক্সড ইন্টারেস্ট বেঁধে দিয়ে বলছে যে এটা পে করতে হবে, তার মূলধন মানে মূল যে ইনভেস্টমেন্টটা বা যে লোনটা সেটির সাথে সাথে ইন্টারেস্টও পে করতে হচ্ছে, সেই বিজনেসটি বা সেই ইনিশিয়েটিভ প্রফিট করুক বা লস করুক। আপনাদের ক্ষেত্রে যেটি হচ্ছে আপনারা সেই রিস্কটাও নিচ্ছেন। হ্যাঁ, আপনার রিস্কটাও নিচ্ছেন, লস হলে সেটা আপনারা লস হলে তো মানে ইন দ্য সেন্স দ্যাট ইউ ক্যারি ফরওয়ার্ড ফর দ্য নেক্সট ইয়ার। আমাদের 5 বছরের মানে এগ্রিমেন্ট হয়, সো ইউজুয়ালি হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট সাবজেক্ট টু দ্য ক্যাশ ফ্লোর উপরে বেস করে আমাদের পেমেন্ট স্ট্রাকচারটা হয়। সো ভেঞ্চার ইনভেস্টমেন্ট অনেক বেশি সিকিউর সেই দিক থেকে, অনেক বেশি well it's good for the entrepreneur because what happen আপনি যে নতুন হয় প্রথম 1 বছর তো কিছুই হয়তো ক্যাশ ফ্লো কিছু হবে but not enough to service a bank loan, right এজন্য কিন্তু অনেকে ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ পড়ে। বেসিক আপনি এসএমই দেখবেন ফার্স্ট প্রবলেম ইজ দ্য what they say is that the working capital problem। এজন্য কোম্পানি আরেকটা জিনিস হয়, ব্যাংকের লোনের চিন্তাটা যদি মাথায় থাকে তখন কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট খারাপ হয়। সারাক্ষণে তো ওকে চিন্তা করতে হয় যে আমাকে এই মাসে লোনের টাকাটা জোগাড় করতে হবে। সো সেই ক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটালরা তো আর টাকা নিয়ে টানাটানি করতেছে না যে আমরা তোমার 5 বছরের পার্টনার, সো তুমি মনোযোগ দিয়ে ব্যবসাটা। ওই যে ক্যাপিটালের যেটা শেয়ারিং যে ইকুইভ্যালেন্ট যেটা মানে সেটা তো when you have income then you give dividend, if you don't have any retained earnings না হলে তখন তো ডিভিডেন্ড হয় না, so the capital value remains same. এটা 5 বছর পরে তখন ওর সাথে as per agreement they will buy it back from us, at a certain premium, because এই যে আমরা বসলাম এতদিন ওয়েট করলাম, ওটা ওয়েট করার জন্য তো একটা কোম্পানিটা গ্রো করবে, গ্রোর ভ্যালু হবে, ভ্যালু বাড়লে করতে পারে তাহলে আপনার টাকা ফেরত দিতে তো কোনো অসুবিধা হবে না। আমি পড়ছি ইজাজের কাছে আবার একটু আসবো যে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল সার্ভিস যেগুলো আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করেন এবং ট্রেন করেন, কিন্তু বিজনেস সেক্টরে যে ইনভেস্টমেন্টের রেট যেটা আজকে আলোচনার বিষয় এবং যেটা কন্ট্রিবিউশন সুদূর প্রসারী, এটাই কিন্তু ক্রিয়েট করছে ওয়েলথ ইন দ্য সোসাইটি, এমপ্লয়মেন্টস এন্ড অল দ্যাট। তো সেখানে এই বিষয়গুলো নিয়ে একটা পজিটিভ দেয়া মাইন্ডসেট তৈরি করে এই ধরনের কোনো মানে ইজ ইট পার্ট অফ ইউর ওই ট্রেনিং? না, অবশ্যই আমরা তো চেষ্টা করছি। আমাদের প্রসেস যেটা সেটা হচ্ছে আমরা ইউথদেরকে 18, 19, 20 বছর যারা আমাদের প্রোগ্রামে আসে তাদেরকে অল্প বয়সে আমরা কমিউনিটিতে নিয়ে যাই, নিয়ে ছেড়ে দিই যে তোমরা অল্প একটা বাজেট করে একটা প্রজেক্ট ম্যানেজ করো। এতে হচ্ছে কি ওরা নিজেরা প্রেসারে পড়ে ওদের অর্গানাইজিং স্কিলস বাড়ছে, বাজেটিং, ফাইন্যান্স, ওরা একটু ফান্ড রেজ করছে, তো ওদের এই স্কিলসগুলো প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে ডেভেলপ করছে। এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে এই প্রোগ্রাম থেকে বের হয়ে হয়তো 3-4 বছর পর তারা যখন গ্র্যাজুয়েট করবে তখন তারা নিজেদের এন্টারপ্রাইজ শুরু করবে। অলরেডি আমাদের কিছু এক্সাম্পলস আছে। আমাদের একটা স্টুডেন্ট চিটাগংয়ে ওরা একটা এন্টারপ্রাইজ শুরু করেছে, ঢাকায় আর একটা স্টুডেন্ট ও একটা এন্টারপ্রাইজ শুরু করেছে। তো কিছু এক্সাম্পলস আমরা দেখতে পাচ্ছি। তো একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে ইনস্টিটিউশনালি যে সাপোর্টটা দরকার সেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। 2007-এ
আমরা মেক্সিকোতে একটা কনসাল্টিং প্রজেক্টে কাজ করি। সেখানে আমরা একটা মেক্সিকোর একটা মন্টারে শহরের একটা ইউনিভার্সিটিতে একটা মেয়রের একটা অ্যাসাইনমেন্ট ছিল। আমরা ওখানে একটা ওদের ইউনিভার্সিটির মধ্যে একটা ইনকিউবেটর সেট আপ করে দিয়ে আসি, একটা পুরো একটা বিজনেস প্ল্যান, একটা ইনকিউবেটর কিভাবে করে ওই ইউনিভার্সিটিতে থাকবে। সো ওটার এক্সাম্পল আনার কারণ হচ্ছে, ধরেন আপনার ইউনিভার্সিটি বা এতগুলো বিজনেস স্কুল আছে, এখানে যদি একটা ইউনিভার্সিটি একটা রুম দেয়, একটা 500 স্কয়ার ফিট একটা রুম থাকলো, ওখানে একটা শেয়ার্ড প্রিন্টার, শেয়ার্ড ফোন, ওখানে 5 জন বা 10 জন এন্টারপ্রেনার প্রথম 1 বছর ওই ইনকিউবেশন সার্ভিসেস যদি দেওয়া যায়, তাহলে লাইফটা অনেক ইজিয়ার হয়ে যায়। তখন কি আপনার ইউথদের ইনসেনটিভটা আর অনেক বেশি থাকবে, কারণ বাসায় বসে কম্পিউটারে বিজনেস শুরু করাটা যতটা ডিফিকাল্ট, আই হ্যাভ ডান ইট মাই সেলফ। আমি 2.5 বছর ধরে বাসায় কাজ করে এই জায়গাটায় আমাদের একটা সংগঠন নিয়ে আসছি। ইটস রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট যখন আপনার বাসায় পরিবার, আত্মীয় স্বজন সবাই আপনাকে কোয়েশ্চেন করছে। সো ওই জায়গাটায় যদি একটা ইনকিউবেশন সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি ইউনিভার্সিটি বিজনেস স্কুলগুলোতে, যারা ভালো করবে, আইডিয়া আছে, ওখানে ইউনিভার্সিটি ছোট ফান্ড দিল, ওখান থেকে সিলেক্ট করা হয়তো তখন জিয়া ভাইদের জন্য আরো ইজিয়ার হবে। এটা অ্যাকচুয়ালি আমেরিকায়, আই ডোন্ট নো আবার ইউকে এন্ড আদার প্লেস, আমেরিকা কিন্তু অনেক ইউনিভার্সিটিতে এখন একটা ইনকিউবেটর সেল হয়েছে, ইনকিউবেশন সেল হয়েছে। বাংলাদেশেও কিছু প্রজেক্টে, ইউএস এর একটা প্রজেক্ট বাস নামে একটা, দে স্টার্টেড সামথিং লাইক দ্যাট। বাট প্রজেক্ট লাইফ শেষ হলে পরে তো মোটিভেশন সবকিছু চলে যায়। বাট ইউনিভার্সিটি তো আর ক্ষণস্থায়ী না, ইটস নট a project, it's a more or less a permanent organization. University is a good idea. I think university যদি একটা বিজনেস স্কুলে একটা they set aside a room of 500 to 1000 square feet and set it out for all their students to register as a potential entrepreneur. That can be a great, I think it will take I mean in terms of percentage growth, I think this will contribute more than 100%. এবং সেই জায়গাটায় ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রির মধ্যে একটা পার্টনারশিপ করাটাও খুব ইম্পর্টেন্ট। একটা ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি পার্টনারশিপ থাকলে ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট এসে গাইড করতে পারলো, মেন্টর করতে পারলো, তাহলে এবং এখান থেকে যে ফাইন্ডিংস গুলা ওটা শেয়ার করা গেল ইন্ডাস্ট্রির সাথে, তাহলে মনে হয় ভ্যালু এডিশনটা অনেক আমরা হবে। না, অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে আমি জাস্ট যেটি জানতে চাই আপনাদের কাছে, এখানে ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করছেন ডিরেক্টলি মিনিস্ট্রির সাথে, এবং এই উদ্যোগটা তৈরি করতে লিডারশিপ যে ট্রেনিং এগুলো নিয়ে ইজাজ কাজ করছে, জনাব জিয়াউদ্দিন আহমেদ ফাইন্যান্স করার দিকে, এবং আমি দেখতে পাচ্ছি একটা সব ধরনের ইনিশিয়েটিভ এখানে আছে বিভিন্ন পর্যায়ে। সো এই ওভারঅল বিষয়গুলি নিয়ে আমরা যেটা আলোচনা করলাম, সম্ভাবনা জায়গাটি কতটুকু দেখছেন ডিজিটাল বাংলাদেশ করার ক্ষেত্রে? আমাদের তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশটা বানাবে এবং আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র তাদেরকে ফ্যাসিলিটেট করে দেওয়া, বাকিটা ওরা করে ফেলবে, আমার এই বিশ্বাস। আমি মুনির ভাইয়ের সাথে একমত যে ইফ দ্য গভর্নমেন্ট ফ্যাসিলিটি, দ্য পলিসিজ এটসেট্রা সবগুলো যদি রাইট অ্যাপ্রোপ্রিয়েট ইনসেন্টিভ স্ট্রাকচার হয়, প্রাইভেট সেক্টর উইল টেক আপ। আই মিন আমরা নিজেরাই দেখছি স্টার্ট করার সাথে সাথে ভেরি পজিটিভ ডাইনামিক আইটি এন্টারপ্রেনার্স আমরা পেয়েছি। আই এম শিওর এই যে বেসিস এবার সফট এক্সপোর্টে গিয়ে দেখলাম দেশ অনেক তরুণ আমরা দেখেছি, পটেনশিয়ালস আর ভেরি গুড। আই থিংক জি, এবং আমিও একমত। আমার মনে হয় আমাদের ইউথদের অনেক পটেনশিয়াল আছে। সো ইউথদের আমাদের যেটা করতে হবে, একটু অপরচুনিটি তৈরি করে দিতে হবে, একটু অপরচুনিটি, রাইট প্ল্যাটফর্ম পেলে ইয়াং পিপল ক্যান অ্যাচিভ এক্সট্রাঅর্ডিনারি থিংস। সো না, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের আলোচনার মধ্য দিয়ে যে বিষয়টি উঠে আসলো যে ডিজিটাল বাংলাদেশ করতে যে এন্টারপ্রেনারশিপের যে সিগনিফিকেন্সের যে গুরুত্ব, সেটি আমরা আলোচনার মধ্যে আনার চেষ্টা করলাম, এবং একই সাথে আমাদের কালচারাল কি কি ব্যারিয়ার আছে যেগুলো প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারে, সেগুলো উঠে এসছে আমাদের আলোচনার মধ্যে দিয়ে। কিন্তু একই সাথে আসার জায়গাটি হচ্ছে যে সব ধরনের প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এবং এখানে যেমন লিডারশিপ তৈরি করার প্রচেষ্টা আছে আমাদের সমাজে, আমরা দেখছি এখানে উদ্যোক্তাকে সময় মতন সঠিক ফাইন্যান্স প্রোভাইড করার উদ্যোগ, সেটাও আমরা দেখছি, এবং গভর্নমেন্টের দিক থেকে আমরা দেখছি যে ডিজিটাল বাংলাদেশের যে বিশাল যে ধারণা এবং যে পরিকল্পনা, সেটিকে নিয়ে এগিয়ে যাওয়ার এবং ওই ধরনের একটি পরিবেশ তৈরি করার যে মহা উদ্যোগ, এবং সবকিছু নিয়ে আমরা অনেক আশাবাদী যে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ব। এবং ডিজিটাল বাংলাদেশ, যেটি আগেও বলেছি, যেটি কোনো লক্ষ্য নয়, এটি রাস্তা, যে রাস্তার মধ্য দিয়ে আমরা আমাদের আসল লক্ষ্য যে অর্থনৈতিক উন্নয়ন, মানুষের ওয়েলফেয়ার, সেখানে আমরা পৌঁছে যাব। আজকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলোচকবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।